হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের অন্তর্গত কার্ল ডেনিসের লেখা জনপ্রিয় কবিতা দ্য গ্রিন হাউস এফেক্ট নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই ফোর্থ সেমিস্টারের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি এবং একটি ড্রামা আমি আলোচনা করে দিয়েছি। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আমার চ্যানেলে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি শুরুর আগে শুধু একটাই অনুরোধ, যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি হাইপ দিয়ে দিও। পুলিৎজার পুরস্কার বিজয়ী কবি কার্ল ডেনিস 1939 সালের 17 সেপ্টেম্বর আমেরিকার মিসৌরির সেন্ট লুইয়ে জন্মগ্রহণ করেন এবং তিনি কিন্তু আজও জীবিত আছেন এবং সাহিত্য চর্চা করে যাচ্ছেন। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে আমেরিকার পোয়েট্রি নামক পত্রিকায়। আমরা যে কবিতাটি পড়তে চলেছি এটি আদ্যোপান্ত একটি প্রকৃতিকে নিয়ে লেখা কবিতা। মানুষের নিজের ভুলের কারণে প্রকৃতি আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে এবং এর সুদূর প্রসারী ফল যে কি মারাত্মক হতে পারে সেই বার্তাই কবি এই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। প্রথমে আমাদের জানতে হবে যে এই গ্রিন হাউস প্রকৃতপক্ষে কী। আসলে শীতপ্রধান দেশগুলোতে প্রচণ্ড ঠান্ডার জন্য ঠিকমতো চাষবাস করা সম্ভব হয়ে ওঠে না। তাই বিশেষ পদ্ধতিতে সেই সমস্ত জায়গাতে এক ধরনের কাঁচের ঘর তৈরি করা হয়। সূর্যরশ্মির ক্ষুদ্র তরঙ্গ ওই কাঁচের ঘরের মধ্যে খুব সহজেই প্রবেশ করে যায়, কিন্তু ভিতরে গিয়ে প্রতিফলিত হয়ে ওই সূর্যরশ্মি আর বাইরে বেরোতে পারে না। এর ফলে ওই কাঁচের ঘরের মধ্যে টেম্পারেচার বাইরের পরিবেশের থেকে কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং এই তাপমাত্রায় খুব সুন্দরভাবে বিভিন্ন শাকসবজি বা ফলের গাছ চাষ করা যায়। ঠিক একইভাবে আমাদের এই সমগ্র পৃথিবীটাই বর্তমানে একটি গ্রিন হাউসে পরিণত হয়েছে। কিভাবে? এই পরিস্থিতির জন্য মানুষ সম্পূর্ণভাবে দায়ী। কারণ মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্যই, বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে অতিরিক্ত মাত্রায় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন ইত্যাদির মাত্রা বেড়ে যাচ্ছে। সাধারণত সূর্য থেকে যে রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায় তা পৃথিবী পৃষ্ঠে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্যে ফিরে যায়। কিন্তু এই সমস্ত গ্রিনহাউস গ্যাসগুলি একসঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলকে একটি চাদরের মতো ঘিরে রেখেছে, যার ফলে সূর্যের রশ্মি আর মহাশূন্যে ফিরে যেতে পারছে না। সেই জন্যই পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। একেই গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো মানুষকে বেশি বেশি করে সচেতন করতে হবে এবং পরিবেশ থেকে গ্রিন হাউস গ্যাসগুলির উৎপাদন বন্ধ করতে হবে। আর তা না হলে তার ফলাফল যে কি ভয়ানক হতে পারে সেটা আমরা এই কবিতা থেকেই জানব। প্রচণ্ড খরা, পানীয় জলের অভাব, ভয়ঙ্কর সব দাবানল, দুই মেরুর অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, হয়তো এক সময় পৃথিবী থেকে মানুষের অস্তিত্বই চিরতরে বিলুপ্ত হয়ে যাবে। আশ্চর্যের বিষয়, 1885 সালেই কবি কার্ল ডেনিস এই ভয়ানক পরিস্থিতির উপলব্ধি করতে পেরেছিলেন। মুশকিলটা কোথায় বলো তো? আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না। এই যেমন দেখো না, 2025 সালে এসে আমরা কিন্তু খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি যে অদূর ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হয়তো সারা বিশ্বে রাজত্ব করবে। ধীরে ধীরে আমরা এক যান্ত্রিক সমাজের দিকে এগিয়ে চলেছি। সব কিছুতেই আমরা এআই নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু এটা জানার সত্ত্বেও আমরা কোনো রকম পদক্ষেপ নিচ্ছি না, বরং আনন্দের সাথেই সব কিছুকে এআই এর হাতে সঁপে দিচ্ছি। আর কিছু বছর পরে এটা নিয়েই মানুষ হয়তো আক্ষেপ করবে যে যদি সেদিন আমরা নিজেদেরকে একটু নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না। যাই হোক, কবিতাতে ফিরে আসা যাক। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটি ফ্রি ভার্স অর্থাৎ মুক্ত ছন্দে লেখা হয়েছে, অর্থাৎ কবিতাটিতে কোনো অন্তমিল নেই। দ্য গ্র্যাজুয়াল ওয়ার্মিং ট্রেন্ড উইল লাইকলি গো অন। গ্র্যাজুয়াল মানে কি? ক্রমাগত। ওয়ার্মিং মানে উষ্ণায়ন, আর ট্রেন্ড মানে ধারা। অর্থাৎ ক্রমাগত যে উষ্ণায়নের ধারা, বিশ্ব যে ধীরে ধীরে উষ্ণ হয়ে যাচ্ছে, এটা কিন্তু চলতেই থাকবে। লাইকলি গো অন। গো অন মানে কি? কন্টিনিউ হওয়া বা চলতেই থাকা। অর্থাৎ কার্ল ডেনিসের মতে মানব সভ্যতা যত উন্নত হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিংও কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকছে, আর এই ট্রেন্ডটা বা ধারাটা কিন্তু চলতেই থাকবে। অ্যান্ড দ্য গ্রেন বেল্টস বিগিন টু স্লাইড ক্লোজার টু দ্য পোলস। এবং গ্রেন বেল্টসগুলো বা শস্য বলয়গুলো, গ্রেন মানে অ্যাকচুয়ালি শস্য, আর বেল্ট মানে এখানে বলয়টাকে, অর্থাৎ যে জায়গাগুলোতে বেশিরভাগ শস্য চাষ হয় সেগুলো ধীরে ধীরে সরে যেতে থাকবে। বিগিন মানে শুরু হওয়া বা আরম্ভ হওয়া,
আর টু স্লাইড, স্লাইড মানে সরে যাওয়া, ক্লোজার টু দ্য পোলস অর্থাৎ দুই মেরুর দিকে সরে যাবে। পৃথিবীর যে দুটো মেরু আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, ঠিক আছে, তোর ধীরে ধীরে শস্য বলয়গুলো অর্থাৎ চাষবাসের যে জায়গাটা শিফট হয়ে এখন দুই মেরুতে চলে যাবে। আমরা জানি কি বর্তমানে দুই মেরুতে সারা বছরই বরফে ঢাকা থাকে, সেখানে তো চাষবাসের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু কবি মনে করছেন যে গ্রিন হাউসের ফলে এক সময় দেখা যাবে যে বর্তমানে যে জায়গাগুলোতে চাষ হচ্ছে সেগুলো আর হবেই না চাষ, ঠিক আছে, চাষের সেই যে ক্ষেত্রটা বা স্থানটা ওই দুই মেরুতে চলে যাবে। দ্য প্লেন স্টেটস উইল বি অ্যাবান্ডান্ড অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস। প্লেন স্টেটস, দেখো ফার্স্ট ওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে দেওয়া রয়েছে। প্লেন স্টেটস মধ্যে কোনগুলোকে বলা হচ্ছে? সমতল রাজ্যগুলোকে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু অনেকগুলো স্টেট নিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। তো সেই স্টেটগুলোর মধ্যে যেগুলো ঠিক মধ্যবর্তী অঞ্চলে রয়েছে, আমেরিকার ঠিক মিডিল পজিশনে রয়েছে, সেইগুলো কিন্তু খুব সমতল এবং সেখানটাতেই মূলত চাষবাসটা হয়। কবি কি মনে করছেন? গ্রিন হাউসের ফলে কিন্তু এই সমস্ত প্লেন স্টেটগুলো বা সমতল যে রাজ্যগুলো উইল বি অ্যাবান্ডান্ট, সেগুলো পরিত্যক্ত হয়ে যাবে, সেখানে আর চাষবাস হবে না। অ্যাজ জায়ান্ট ডাস্ট বোলস, জায়ান্ট মানে কি বিশাল আকার, আর ডাস্ট বোলস মানে হচ্ছে ধুলোর পাত্র। গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স। কবি এবারে কি বলছে? বর্তমানে সারা বিশ্বে সব থেকে শক্তিশালী দেশ কারা? আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড। কিন্তু কবি মনে করছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কিন্তু যে সমস্ত গ্রেট পাওয়ার্সগুলো রয়েছে তাদের জায়গা নেবে বা তাদের স্থান নেবে কিন্তু গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার মতো দেশগুলো। বর্তমানে আমরা জানি কি গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকাতে কিন্তু কোনো মানুষ বাস করে না। গ্রিনল্যান্ড হলো সব থেকে বড় দ্বীপ এবং অ্যান্টার্কটিকা হলো দক্ষিণ মেরুতে অবস্থিত যে মহাদেশ, যেটা কিন্তু সারা বছর বরফের চাদরে আবৃত থাকে এবং সেখানকার একমাত্র বাসিন্দা কারা? পেঙ্গুইন। কিন্তু কবি মনে করছেন কি যে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এই সমস্ত দেশগুলি, গ্রিনল্যান্ড বা অ্যান্টার্কটিকার মতো জায়গাগুলি, তারা কিন্তু গ্রেট পাওয়ার্স হয়ে যাবে, উইল জয়েন দ্য নিউ গ্রেট পাওয়ার্স, সব থেকে শক্তিশালী দেশে পরিণত হবে। ইভেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, এমনকি যদি আমরা সেই সমস্ত দেশগুলোকে একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দিই। ইভেন মানে কি? এমনকি। ইফ মানে যদি। উই প্লে দেম অফ, প্লে অফ কথাটার মানে হলো কোনো একটি দেশকে বা কোনো একজন ব্যক্তিকে বা কোনো একটি দলকে আরেকটি দলের সঙ্গে লড়াই করিয়ে দেওয়া। যেমনটা ক্রিকেট খেলায় তোমরা দেখো না যে প্রথমে গ্রুপ স্টেজের খেলা হয়, যেখানে সব দেশ সবার সঙ্গে খেলবে এবং তারপরে সেখান থেকে গিয়ে কোথায় যাবে? প্লে অফে যাবে। অর্থাৎ ওখানে 1 ভার্সেস 1 খেলা হবে, যে হেরে যাবে সে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ঠিক সেই রকমই প্লে অফ এগেনস্ট ইচ আদার, অর্থাৎ কোনো একটি দেশকে আরেকটি দেশের সঙ্গে লড়াই করিয়ে দিতে হবে, যে হেরে যাবে জয়ী দেশটি সেই দেশটিকে অধিগ্রহণ করবে। ফর মোর এইড, আরও বেশি সাহায্য বা সুবিধা পাওয়ার জন্য। অর্থাৎ বুদ্ধিমান দেশগুলো কি করে বলতো? যখন দেখছে কোনো একটি ছোট দেশ হঠাৎ করে প্রচুর ফুলে ফেঁপে উঠেছে, তখন কি করলো? তাদেরকে যুদ্ধের মধ্যে ইনভলভ করে দিল এবং পাশ থেকে এরা কি করলো? হয়তো অস্ত্রশস্ত্র সাপ্লাই দিল, ঠিক আছে, নিজেদেরও ব্যবসা হলো আর ওই দুটো দেশ যুদ্ধ করে নিজেরাই শেষ হয়ে গেল। তো কবি সেটাই বলছে যে যদি দুটি দেশকে, মানে ওই অ্যান্টার্কটিকা বা গ্রিনল্যান্ড, এদেরকে যদি আমরা লড়াই করিয়ে দিই দুজনে একে অন্যের সঙ্গে আরও বেশি সাহায্য পাওয়ার জন্য, উই উইল স্টিল বি পুয়ারার দ্যান উই আর নাও। অর্থাৎ আমরা এখন যতটা গরিব রয়েছি তবুও তার থেকে বেশি গরিব হয়ে যাব যতই আমরা চাল চালি না কেন। দেখো এখানে দ্যান ইউজ করে কিন্তু কবি কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, অর্থাৎ এখন আমরা যতটা গরিব রয়েছি তার থেকে আরও বেশি গরিব হয়ে যাব। এবারে কবি আমাদের জীবনযাত্রার মধ্যে কি পরিবর্তন আসতে চলেছে এই গ্রিন হাউসের ফলে সেটাই কিন্তু পরের লাইনগুলোতে বলছে। কি বলছে? লাইফ উইল বি ডিফারেন্ট, জীবনটা হয়ে যাবে সম্পূর্ণরূপে আলাদা। গুড টিলেবল ল্যান্ড সো ডিয়ার, অর্থাৎ ভালো চাষযোগ্য জমি। টিলেবল মানে কি? যে জমিগুলোতে এখনো চাষ করা যায় সেই জমিগুলো হয়ে উঠবে সো ডিয়ার, মানে ডিয়ার মানে এখানে কিন্তু প্রিয় নয়, এখানে ডিয়ার মানে অত্যন্ত মূল্যবান হয়ে যাবে, অত্যন্ত দামি হয়ে যাবে। চাষের জমি তখন খুঁজেই পাওয়া যাবে না, পৃথিবীর অর্ধেক অংশ তখন মরুভূমি হয়ে যাবে। দ্য সাবার্বস উইল গিভ ওয়ে টু ফার্মস, অর্থাৎ শহরতলিগুলো সব খামার বাড়িতে পরিণত হবে। সাবার্বস মানে কি? সাব আরবানস, সেখান থেকে শব্দটি এসেছে, এর মানে হলো শহরতলি, ঠিক আছে। সেগুলো কিসে রূপান্তরিত হবে? ফার্মস বা খামার বাড়িতে। যেগুলো গ্রামে হতো সেই জিনিসগুলো এখন শহরে হবে। দ্য সিটিজ ফিল আপ এগেইন উইথ পিপল টু পুয়ার টু ওন কার্স, অর্থাৎ শহরগুলি আবার পরিপূর্ণ হয়ে যাবে এমন লোকেদের দ্বারা
যারা এতটাই গরিব হবে যে তারা কোনো গাড়ি কিনতে পারবে না। এখন দেখো মানুষের হাতে প্রচুর টাকা, একটু টাকা এসেছেই সঙ্গে সঙ্গে একটা বাইক কিনে নিল, অথবা দুদিন পরে দেখা গেল একটা 4 চাকা গাড়ি কিনে নিল। প্রত্যেকটা ব্যক্তির কাছে এখন ধরতে গেলে পার্সোনাল গাড়ি রয়েছে। কিন্তু কবি বলছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে অর্থনীতিতে এতটাই ধস নেমে যাবে, মানুষের হাতে টাকা থাকবে না, তারা এত গরিব হয়ে যাবে যে তাদের কাছে একটা গাড়ি অ্যাফোর্ড করার মতো ক্ষমতাও থাকবে না। তাহলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তারা কি করবে? ওয়াকিং টু ওয়ার্ক অর ক্রাউডিং অন ট্রলিজ। তারা হেঁটে হেঁটে কাজে যাবে। অফিসে যাচ্ছে, হেঁটে হেঁটে তাদেরকে যেতে হবে, বা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, হেঁটে হেঁটে তাদেরকে যেতে হবে। অর ক্রাউডিং অন ট্রলিজ, অথবা আরেকটা উপায় আছে, তাদেরকে ট্রলিতে করে যেতে হবে, ঠেলা গাড়িতে করে, ভিড়ে ঠাসা। এখানে ট্রলিজ বলতে ঠেলা গাড়িও আমরা বলতে পারি, অথবা যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট সেইগুলোকেও বলা যেতে পারে। ওই যে লোকাল ট্রেনগুলোতে যেমন হয় সেইভাবে বাদুর ঝোলা হয়ে তাদেরকে অফিসে যেতে হবে বা এক স্থান থেকে আরেক স্থানে যেতে হবে। উই উইল মুভ ডাউন স্ট্রিটস লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিটস। আমরা যখন রাস্তা দিয়ে যাব তখন আমরা দেখব কি রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে রয়েছে লাইন্ড উইথ প্র্যাকটিক্যাল নাট ট্রিটস, অর্থাৎ ব্যবহারিক বা উপযোগী বাস্তবসম্মত বাদাম গাছ হয়তো দেখব রাস্তার দুধারে লাগানো রয়েছে। এখন হয়তো শহরের সৌন্দর্য বাড়ানোর জন্য রাস্তার দুধারে সব বাহারি ফুলের গাছ লাগাচ্ছে বা কোনো পাতাবাহার গাছ লাগাচ্ছে, কিন্তু কবি বলছেন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বা গ্রিন হাউস এফেক্টের ফলে এই সমস্ত জিনিস তো কার্যকরী নয়, কোনো কাজেই লাগবে না আমাদের। তাই তখন আমরা দেখতে পাবো হয়তো রাস্তা দিয়ে যাওয়ার সময় যে রাস্তার দুধারে বাদাম গাছ লাগানো রয়েছে, কারণ ওইগুলোই তখন আমাদের প্রয়োজন। খাদ্যের অভাব দেখা দেবে। নট এলম অর ওকস, অর্থাৎ আমরা কোনো এলম গাছ দেখতে পাবো না বা ওক গাছ দেখতে পাবো না রাস্তার দুধারে, এই গাছগুলো থাকবেই না। অ্যাকচুয়ালি এই গাছগুলো কি, এগুলো সাজানোর জন্য, সৌন্দর্যায়নের জন্য ব্যবহার করা হয় রাস্তার দুধারে। কিন্তু কবি বলছে গ্রিন হাউস প্রভাবের ফলে এই সমস্ত গাছগুলো আর লাগানো হবে না, তার পরিবর্তে বাদাম গাছ লাগানো হবে। উইথ ভেজিটেবলস ক্রাউডিং দ্য ফ্রন্ট লনস, আর কি দেখতে পাবো? ভেজিটেবলস মানে শাকসবজির চাষ করা হবে। ক্রাউডিং মানে ভিড় করে থাকা। এখানে বলছে যে প্রচুর পরিমাণে শাকসবজির চাষ হবে। কোথায়? দ্য ফ্রন্ট লনস, অর্থাৎ সামনের উঠানগুলোতে। প্রত্যেকটা মানুষ তাদের বাড়ির সামনের উঠানে সামান্যটুকু জায়গা থাকলেই সেখানে হয়তো দেখা যাচ্ছে সবজি চাষ করছে। The tax base will be too small to support the public buildings, অর্থাৎ করের হার এতটাই কমে যাবে যে পাবলিক বিল্ডিংসগুলো বা সরকারি ভবনগুলোকে আর রক্ষণাবেক্ষণ করাই যাবে না। ট্যাক্স বেস মানে কি? করের হার। টু স্মল, এই যে TOO2 এটা কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, ঠিক আছে? টু এটা তোমরা ইউজটাও জানো কোথায় ব্যবহার করা হয়, যে এতটাই কম যে পাবলিক বিল্ডিংগুলোকে রক্ষণাবেক্ষণ করাই যাবে না। সাপোর্ট করা মানে এখানে কিন্তু দেখাশোনা করা। আর পাবলিক বিল্ডিংস মানে সরকারি যে সমস্ত ভবনগুলো, বিভিন্ন সরকারি অফিস, আদালত, স্কুল, কলেজ, এইগুলোর কথা বলা হয়েছে। উই উইল হ্যাভ টু ডোনেট আওয়ার্স আফটার ওয়ার্ক ইচ উইক, অর্থাৎ প্রতিটা সপ্তাহে আমাদেরকে কাজের পরে সময় ডোনেট করতে হবে বা সময় দান, শ্রম দান করতে হবে, যেটাকে বলা হয় স্বেচ্ছাশ্রম। অর্থাৎ এই সরকারি ভবনগুলো দেখাশোনা করার জন্য তখন হয়তো কোনো কর্মচারী রাখা হবে না, আমাদেরকে গিয়ে এই ভবনগুলোকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে গিয়ে স্বেচ্ছাশ্রম দিতে হবে সেখানটায়। টু রেক দ্য লনস অফ দ্য লাইব্রেরি অ্যান্ড সিটি হল, যাতে করে আমরা লাইব্রেরি বা সিটি হলের মতো এই সমস্ত সরকারি ভবনগুলোর উঠোন বা চত্বরগুলোকে পরিষ্কার রাখতে পারি। রেক মানে কি? ঝাড় দেওয়া। লনস মানে উঠোন বা কোনো একটা বাড়ির সামনে যে প্রশস্ত ঢালা জায়গাটা থাকে সেটাকেই লন বলা হয়, ঠিক আছে? তো লাইব্রেরি বা সিটি হলের মতো গুরুত্বপূর্ণ যে সরকারি ভবনগুলো, সেই ভবনের লঞ্চগুলোকে আমাদেরকেই ঝাঁট দিতে হবে নিজেদের। টু টাক পয়েন্ট দ্য চিমনিস অফ দ্য ফেডারেল বিল্ডিং, আর কি করতে হবে? আমাদেরকে মেরামত করতে হবে। টাক পয়েন্ট মানে কি? সারাই করা। চিমনিগুলোকে আমাদের সারাই করতে হবে সমস্ত ফেডারেল বিল্ডিংগুলো। ফেডারেল বিল্ডিং মানেও কিন্তু সরকারি ভবন। অর্থাৎ দেখা গেল এই সমস্ত সরকারি ভবনের দেয়াল থেকে চুন, সিমেন্ট, বালি এগুলো খসে খসে পড়ে যাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? সেই জায়গাগুলোকে মেরামতির কাজটা কিন্তু আমাদেরকেই করতে হবে, কারণ তখন সরকারের হাতে এই সমস্ত কাজ করার মতো পয়সাটুকুও থাকবে না, কারণ ট্যাক্সটাই কমে যাবে। আর জনগণের ট্যাক্সের টাকাতেই তো সরকার এই সমস্ত কাজগুলো করে। ইফ উই ডোন্ট ওয়ান্ট দ্য প্লেস টু ফল লাইক টেম্পলস ইন রোম, যদি না আমরা চাই যে এই সমস্ত জায়গাগুলি রোমের মন্দিরের মতো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাক। দেখো এখানে লাইক দিয়ে কিন্তু টেম্পলস ইন রোম অর্থাৎ রোমের মন্দিরগুলোর সাথে সরকারি ভবনগুলোর তুলনা করা হয়েছে। কবি বলতে চাইছে যদি আমরা এই শহরগুলোকে দেখাশোনা না করে নিজেরা যদি স্বেচ্ছাশ্রম না দিই, তাহলে কি হবে? রোমের মন্দিরগুলো যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, আমাদের শহরটার অবস্থাও কিন্তু ঠিক সেই রকমই হবে। আর যদি না আমরা চাই যে ওই রকমটা হোক,
তাহলে আমাদের কিন্তু স্বেচ্ছাশ্রম দিতেই হবে। ডোন্ট ওয়ান্ট শিপ টু গ্রেজ ইন আওয়ার স্কোয়ার্স, যদি না আমরা চাই যে ভেড়া ঘুরে বেড়াক বা ভেড়া চড়ে বেড়াক শহরের চত্বরগুলোতে। স্কোয়ার্স মানে কি, শহর বা নগরের যে চত্বরটা, যে বড় জায়গাটা যেখানটাতে সমস্ত লোকজনেরা এসে মিলিত হয়, তো যদি না আমরা চাই যে ওই সমস্ত জায়গাগুলোতে ভেড়া চড়ে বেড়াক, তাহলেও কিন্তু আমাদের স্বেচ্ছাশ্রম দিতে হবে। অ্যাজ দে গ্রেজড ইন দ্য ফোরাম ফর 1000 ইয়ার্স, যেমনভাবে তারা চড়ে বেড়াতো, এখানে দে বলতে কারা, ভেড়ারা যেমনভাবে চড়ে বেড়াতো ফোরামগুলোতে বা রোমের যে বাজার, জনবহুল এরিয়া, সেই জায়গাগুলোতে যেমনভাবে ভেড়া চড়ে বেড়াচ্ছে 1000 বছর ধরে, ঠিক সেই রকমটা কিন্তু আমাদের অবস্থা হবে। উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন। কবি শেষে কিন্তু একটা আশার আলো দিচ্ছে, যদি আমরা একটু প্রচেষ্টা দিই, উইথ এ লিটল এফোর্ট দ্য কান্ট্রি উইল গো অন, তাহলে কিন্তু আমাদের দেশটা ধীরে ধীরে অগ্রসর হতে থাকবে। অর্থাৎ গ্রিন হাউস এফেক্টের ফলে যে ক্ষতিটা বা যে বিপর্যয়ের সম্মুখীন আমরা হব, আমাদের সামান্য প্রচেষ্টাতেই কিন্তু আমরা সেই স্থান থেকে আবার বেরিয়ে আসতে পারি। সো হোয়াট ইফ উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস? সুতরাং তাতে কি এসে গেল? হোয়াট ইফ, তাতে কি এসে যায়? উই হ্যাভ লস্ট আওয়ার হাই প্লেস টু স্ট্রঙ্গার কার্থেজেস, অর্থাৎ শক্তিশালী কার্থেজের কাছে যদি আমরা আমাদের উচ্চ স্থানটা হারিয়ে ফেলি, সমাজে যে আমাদের উচ্চ স্থান, যা পৃথিবীতে আমাদের দেশ যে একটা উচ্চ স্থানে রয়েছে, সেই স্থানটা যদি আমরা শক্তিশালী কার্থেজের কাছেও হারিয়ে ফেলি, তাহলেও বা তাতে কি এসে যায়? এই কার্থেজটা কি? কার্থেজ ছিল বর্তমান আফ্রিকার টিউনিশিয়ায় অবস্থিত একটি নগর রাষ্ট্র। প্রাচীনকালে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে কিন্তু খুব বিখ্যাত ছিল এই কার্থেজ। হুজ ফার ফ্লাং ফ্লিটস উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ চিপার দ্যান আওয়ার্স। হুজ ফার ফ্লাং ফ্লিটস, ফার ফ্লাং মানে কি, দূর দূরান্তে ভাসমান। ফ্লিট মানে হচ্ছে নৌবহর, একসঙ্গে যে নৌকার সারি থাকে বা জাহাজের সারি থাকে সেটাকে বলা হয় ফ্লিট। ঠিক আছে, তো বলছে যে কার্থেজের যে সারি সারি নৌবহর উইল বি লোডেড উইথ মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ মানে কি, কেনা বেচা করার যে মালপত্র সেটাকেই বলা হয় মার্চেন্ডাইজ। অর্থাৎ জাহাজে মালপত্র ভর্তি থাকবে, যেগুলো কিনা হবে চিপার দ্যান আওয়ার্স, আমাদের থেকে অনেক বেশি সস্তার। স্বাভাবিক, যে দেশের কাছে মালপত্র সস্তা হবে, লোকে তো সেই দেশের থেকেই মালপত্রটা কিনবে। তো সেই জন্য কবি বলছে যে কার্থেজের কাছে ব্যবসা বাণিজ্যে আমরা হেরে গেলেও তাতে কি, তাতে আমাদের কিছু এসে যায় না। উই উইল বি গ্ল্যাড টু ওয়াচ ফ্রম দ্য বিচ, অর্থাৎ সমুদ্র সৈকত থেকে আমরা দেখে খুব আনন্দিত হব। অ্যাজ দ্য লাইটস ফ্রম কোরিয়ান আর্মাডাস পাস, যখন কোরিয়ান আর্মাডা বা কোরিয়ানদের যে নৌবহর সেখান থেকে আলো দেখতে পাবো আমরা। অর্থাৎ কবি বলছে সমুদ্র সৈকতে যখন আমরা দাঁড়িয়ে থাকবো, তখন দেখতে পাবো সমুদ্রের উপর দিয়ে ভেসে যাচ্ছে কোরিয়ান আর্মাডাস। আর্মাডা শব্দটির অর্থ হলো সামরিক বা ব্যবসায়িক জাহাজ, যে জাহাজগুলোতে হয়তো দেখা গেল কোনো সৈন্য নিয়ে যাওয়া হচ্ছে অথবা কোনো ব্যবসার মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো এই সমস্ত কাজগুলো এখন সারা বিশ্বে করছে কারা? আমেরিকা, চীন, এরা। কিন্তু কবি বলছে গ্রিন হাউস এফেক্টের ফলে কিন্তু কোরিয়া একটা শক্তিধর দেশ হয়ে যাবে, এবং আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্র সৈকতে দেখব যে এই সমস্ত শক্তিশালী দেশেরা তাদের নৌবহর নিয়ে যাচ্ছে, এবং সেই লাইটগুলো আমরা দেখতে পাবো। অন দেয়ার এন্ডলেস পেট্রোলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পেট্রোল কথাটার মানে কি? এটা কিন্তু পেট্রোল, ঠিক আছে, এর মানে পাহারা দেওয়া বা টহল দেওয়া। অর্থাৎ সারা বিশ্বে তারা অবিরামভাবে পাহারা দিয়ে যাবে। আমেরিকার শক্তিধর দেশ থাকবে না, সারা বিশ্বে আমেরিকা তখন আর দাদাগিরি দেখাতে পারবে না। এই কোরিয়ার মতো ছোট ছোট দেশগুলোই কিন্তু তখন সারা বিশ্বে দাদাগিরি দেখাবে। লেট দেম হ্যাভ দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, ওদেরকে একটু সূর্যের আলোয় থাকতে দাও। এখানে কিন্তু দেয়ার লিটিল টাইম ইন দ্য সান, এটা কিন্তু একটা ইডিয়াম। এর মানে কি, ওরা যে সাফল্য পেয়েছে বা সফলতা লাভ করেছে, থাকতে দাও কিছুদিনের জন্য, ওদেরকে একটু এনজয় করে নিতে দাও, তারপরে আমরা আবার আসছি স্বমহিমায়। We will be say to ourselves as we begin to sway, আমরা তখন আমাদেরকে নিজেদেরকেই বলবো as we begin to sway, sway মানে কি, দোল খাওয়া। যখন আমরা দোল খাওয়াতে শুরু করব আমাদের শরীরটাকে, to the strains of our native beach band. strains মানে কি, সুর বা সঙ্গীত, নেটিভ মানে দেশীয়, বিচ ব্যান্ড মানে হলো সমুদ্র সৈকতের যে সকল গায়ক দল। ইগনোরিং দ্য হিটস ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, অর্থাৎ ইগনোর করা মানে কি, অবজ্ঞা করা বা অবহেলা করা। হিটস মানে জনপ্রিয় গান, ফ্রম দ্য আর্কটিক অন দ্য রেডিও, অর্থাৎ আর্কটিক রেডিওতে যেখান থেকে জলবায়ুর খবর সম্প্রচার করা হয়, সেখান থেকে সেই সমস্ত খবরগুলোকে আমরা অবজ্ঞা করে আমরা নিজেদের মধ্যেই মেতে থাকব। অর্থাৎ এই সমস্ত কবিতাটার মধ্যে কার্ল ডেনিশ এই বার্তাটা দিতে চেয়েছে যে গ্রিন হাউস এফেক্টের ফলে যে সমস্ত দেশ এই সমস্ত গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, তারাই কিন্তু এর ভুক্তভোগী হবে। তাদের মধ্যে আমেরিকা কিন্তু সর্বাগ্রে থাকবে।
কিন্তু কবিতার শেষের দিকে কবি কিছু আশার আলোও দেখিয়েছেন যে আমরা যদি একটু প্রচেষ্টা করি, নিজেরা যদি একটু এফোর্ট দিই, তাহলে কিন্তু আবার আমরা আমাদের স্থানটাকে ফিরে পেতে পারি। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের সকলের মন্তব্যের উত্তর দিতে। ধন্যবাদ।